আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের সামনে ১৯তম শিক্ষক নিবন্ধন যে পরীক্ষাটা আসতে যাচ্ছে তা নিয়েই এসে উপস্থিত হয়েছি। দেখুন এই পরীক্ষাটা অনেক প্রতীক্ষিত একটা পরীক্ষা। অনেকদিন আগেই এর সার্কুলার হওয়ার কথা ছিল কিন্তু এখনো হয়নি। কবে হবে তা আমি জানিয়ে দিচ্ছি, আল্লাহর ইচ্ছে একটু পরেই জানিয়ে দিচ্ছি। তবে দেখুন এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আসার সাহসটা আমার এইজন্যই হয়েছে যে আমি ৩ বার এই শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাস করেছি। ১১তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সহকারী শিক্ষক হিসেবে পাস করি ইংলিশের উপরে। এরপরে আমি ১২তম শিক্ষক নিবন্ধনে আমি লেকচারার হিসেবে পাস করি এবং ১৪তম শিক্ষক নিবন্ধনে লেকচারার হিসেবে পাস করি এবং সারা বাংলাদেশে টপ ক্লাস রেজাল্ট করি এবং ওটার উপরেই আমি চাকরি করি। প্রায় ২ বছর আমি ওখানে চাকরি করে তারপরে আমি বিসিএস সেক্টরে চলে আসি। আমাদের মোংলাতে আমি চাকরিটা করি, বাগেরহাটে। তো দেখুন এই সাহসটা ওখান থেকেই মূলত পেয়েছি যে এর উপর আলোচনা করার। আর হচ্ছে আরেকটা বিষয়, তা হচ্ছে ১১তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, সেখানে কলেজ পদেও আমার মানে পিলিতে আমি টিকেছিলাম। তো তখন আপনারা হয়তোবা জেনে থাকবেন যে আমাদের পিলিতে টেকার পরে আমাদের কাগজপত্র পাঠাতে হয়। ওই কাগজপত্র পাঠানোর ঝামেলা তখন ছিল। আমি পাঠিয়েছিলাম কিন্তু আমারটা যায়নি। আমি ২ বার পাঠিয়েছিলাম কিন্তু তারা আমাকে মেসেজ দিয়েছে তারা আমার কাগজগুলো পাননি। এই কারণে আমি আর ওইবার লেকচারার পদের পরীক্ষাটা রিটেন দিতে পারি নাই। যার কারণে আর ওইটা আমার হয় নাই। তো যাই হোক, এ নিয়ে আলোচনা অনেক পরে করা যাবে ইনশাল্লাহ। তো এখন মেইন যে বিষয়টা, এইখানে আমি আলোচনাতে যাওয়ার আগে আপনাদের একটু বলে রাখি, আপনাদের এই ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলারটা সম্ভবত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আপনারা পাবেন অথবা মার্চ মাসের প্রথম দিকে বা মার্চের প্রথম ২ সপ্তাহের ভিতরে পেলেও পেতে পারেন ইনশাল্লাহ। এটাই আশা করা যাচ্ছে। এর আগে হয়তোবা আপনারা পাবেন না। আর আপনাদের পরীক্ষা এই সার্কুলারের ২ মাসের মধ্যেই শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে? অর্থাৎ মে মাস ধরে রাখতে পারেন যে আপনাদের পরীক্ষার সময়, এইটার পরীক্ষার সময়। এবার হচ্ছে মানে খুব বেশি প্রিপারেশনের সময় নাই। এখন এটাকে বলা হয় দ্বিতীয় বিসিএস। আমি এখানে যাচ্ছি, তবে তার আগে আমার আলোচনার মানে মেইন যে জায়গাগুলো তা হচ্ছে সিলেবাসটা কি, সাজেশনটা আমি দিব এবং মানে আসলে সিলেবাসটা বলতে বোঝাচ্ছি মানে আনুমানিক সিলেবাস, সাজেশনটাও আমি দিচ্ছি। আর হচ্ছে আপনাদের ভাইভাতে কেমন কিভাবে আপনাদের মার্ক ডিস্ট্রিবিউশন হবে এবং আপনারা কি কি ধরনের বই পড়বেন এই নিয়ে মূলত আমার আলোচনা। তো আমি প্রথমে যদি বলি, আপনাদের সিলেবাসের বিষয়টা আমি এই ভিডিও পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে সিলেবাসটা দেখে নিন। সেটা হচ্ছে ১৮তম নিবন্ধনের মানে শিক্ষক মানে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে দুটারই সিলেবাস আমি পিন কমেন্টে দিয়ে দিব। ওখানে দেখলে আপনাদের ধারণা হয়ে যাবে যে আসলে সিলেবাসটা কেমন আর কি। ১৯তম মানে যখন সার্কুলার আসবে তখন সিলেবাসও দেওয়া হবে ইনশাল্লাহ। তখন সেটা আপনারা ডিটেইলে জানতে পারবেন। বাট ওখান থেকে খুব বেশি ব্যতিক্রম হবে না, এতটুকু আপনারা শিওর থাকেন। যেহেতু এটা বিসিএস এরই দ্বিতীয় বিসিএস আমি বলেছি বা সেকেন্ড বিসিএস, তো ওই বিসিএস রিলেটেড যে সিলেবাস আছে ওই টাইপের সিলেবাসই ওখানে থাকবে ইনশাল্লাহ। তো এখন প্রথমে যাওয়ার আগে আপনাদের আলোচনায় যাওয়ার আগে আপনাদের যেগুলো জানা সবচেয়ে জরুরি তা হচ্ছে স্কুল পর্যায়ে ১ এবং যে কলেজ পর্যায়ে, এই কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে অর্থাৎ ১ যেটা, সেখানে পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক এবং প্রভাষক। এখানে আপনাদের পরীক্ষা হবে হচ্ছে ২০০ মার্কের এমসিকিউ, কোনো লিখিত পরীক্ষা থাকবে না এবং জেনারেলে থাকবে ১০০ মার্ক, এমসিকিউ ১০০টা এবং আপনি যে সাবজেক্টে পরীক্ষা দিবেন সেই সাবজেক্টিভের উপরে থাকবে হচ্ছে আপনার ১০০ মার্ক। তো জেনারেলে যে বিষয়গুলো থাকবে তা হচ্ছে বাংলাতে ২৫, ইংরেজিতে ২৫, সাধারণ গণিতে ২৫ এবং সাধারণ জ্ঞানে ২৫। কোনো বিজ্ঞান নাই, যদিও সাধারণ জ্ঞানের মাঝখানে বিজ্ঞান হালকা পাতলা দিলেও তারা দিতে পারে। আর সাবজেক্টিভ হচ্ছে আপনি অনার্সে যে বিষয়ে পড়াশোনা করেছেন সেইটা হচ্ছে আপনার সাবজেক্ট হিসেবে আপনি তার উপরে পরীক্ষা দিবেন বাকি ১০০ মার্ক। ঠিক আছে? এবং যদি কেউ ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে ধরেন আপনি এমন একটা টপিকে বা এমন একটা সাবজেক্টে পড়েছেন যেটা ফিজিক্সের সাথে রিলেটেড, সেক্ষেত্রে আপনার সাবজেক্ট হবে ফিজিক্স। যেটা কেমিস্ট্রির সাথে রিলেটেড সেটা হবে কেমিস্ট্রি, যেটা বায়োলজির সাথে রিলেটেড সেটা হবে বায়োলজি। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যারা করেছেন। আর যারা মাদ্রাসায় পড়েছেন তাদের হচ্ছে ফাজিল বা কামিল, এখানে কোন বিষয়টা আসবে এটা একটু দেখে নিয়েন। আমি এটা ডিটেইলে বলতে পারবো না। হয় তারা ফাজিলের যে টপিক আপনি পড়েছেন সেটাও এখানে আসতে পারে অথবা কামিলে যেটা পড়েছেন সেই সাবজেক্টটাও এখানে আসতে পারে। এটা আপনার মাদ্রাসাতে একটু আলোচনা করে নিলে আরো ভালো হবে। তারা ভালো বলতে পারবে। এই বিষয়ের সাথে আমি খুব বেশি রিলেটেড না, তাই এটা ভালো বলতে পারলাম না। আর হচ্ছে আপনাদের এই যে ২০০ মার্কের যে এমসিকিউটা থাকবে সেই এমসিকিউতে আপনারা আপনাদের ৮০ তে পাস করতে হবে। অর্থাৎ ৪০% পেলে আপনাদের পাস হবে ৮০। কিন্তু চাকরি কিন্তু ৮০ তে হবে না, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর হচ্ছে আরেকটা বিষয় বলে রাখি, তা হচ্ছে যারা ডিগ্রি করেছেন তাদের অনার্স মানে সমতুল্য যেটা আপনাদের হয়নি, সেক্ষেত্রে আপনারা ডিগ্রি করার পরে ২ বছরের মাস্টার্স কোর্স না করলে এই পরীক্ষাটা আপনারা দিতে পারবেন না। ওই ২ বছরের মাস্টার্স যেটাতে আপনারা পড়বেন ওইটাই হচ্ছে আপনার সাবজেক্ট হিসেবে তখন এই সাবজেক্টের পরীক্ষায় যে ১০০ মার্ক আসবে ওইটাতে আপনার তারপর পরীক্ষা দিতে হবে। বুঝতে পেরেছেন? তাই যদি কেউ না করে থাকেন ২ বছরের মাস্টার্স তাহলে আপনারা অন্তত কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে ১ যেখানে এখানে পরীক্ষা দিতে পারবেন না। হয়তো স্কুল পর্যায়ে ২ যেটা বা মাদ্রাসার যে সহকারী মৌলবি সেই পর্যায়ে হয়তো বা পরীক্ষা দিলেও দিতে পারেন, এটা সার্কুলারে বলে দিবে। আরেকটা কথা, দেখুন আপনাদের এই স্কুল পর্যায়ে ২ এবং যে মানে প্রভাষক অর্থাৎ মাদ্রাসার এবং মাদ্রাসার যে সহকারী মৌলবি এবং স্কুল পর্যায়ে ২ এর কথা যেটা বললাম, এইখানে কিন্তু প্রথম দিকে একটা
মানে আবদার করা হয়েছিল যে আপনাদের পরীক্ষাটা মানে 140 মার্কের উপরে হবে হচ্ছে আপনাদের মানে সাবজেক্টিভ পরীক্ষা এবং 60 মার্ক হবে হচ্ছে জেনারেলের পরীক্ষা। বুঝতে পেরেছেন? এখন এই প্রস্তাবটা কতটুকু গৃহীত হয়েছে এটা আমি বলতে পারবো না। যদি এটা গৃহীত হয় তাহলে আবার ঝামেলা দেখা দিবে। তবে মনে হয় এটা গৃহীত হবে না। আর সেখানে বলা হয়েছিল যে জেনারেলে বাংলাতে 15, ইংলিশে 15, সাধারণ জ্ঞানে 15 এবং গণিত ও বিজ্ঞান মিলে 15 মার্কের পরীক্ষা। অর্থাৎ এই যে 4×15=60 এই পরীক্ষা এইভাবে হবে। এখন সেটা তারা কতটুকু গ্রহণ করেছে আমি এখনো কোনো শিওর কোনো কিছু পাইনি। তবে এটা যদি গ্রহণ করে তাহলে এইভাবে হবে। আর গ্রহণ না করলে প্রথমে যেভাবে বললাম অর্থাৎ স্কুল ও কলেজ পর্যায়ে যেভাবে বললাম স্কুল পর্যায়ে 1 এবং কলেজ পর্যায়ে ওই সেম সিস্টেমে আপনাদেরও পরীক্ষা হবে। বুঝতে পেরেছেন? গেল এটা। আর একটা বিষয় যেটা আপনারা স্কুল পর্যায়ে 1 এবং স্কুল পর্যায়ে 2 এর উপরে যেকোনো একটা আবেদন করতে পারবেন। দুইটাতে না, যেকোনো একটা আবেদন করতে পারবেন এবং কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন। তার মানে যারাই আবেদন করবেন তারা দুইটাই আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে স্কুল পর্যায়ে দুইটার ভিতরে যেকোনো একটা অথবা ওর সাথে মাদ্রাসা রিলেটেড আছে। আর কলেজ আর মাদ্রাসা মিলে যেটা আছে কলেজ পর্যায়ে অর্থাৎ কলেজ শাখা সেখানে একটা। অর্থাৎ একজন ব্যক্তি 2 পদে আবেদন ছাড়া করতে পারবে না। 3 পদে আবেদন করা যাবে না। ঠিক আছে? গেল এটা। আমার মনে হয় আপনারা এটা বুঝতে পেরেছেন। এটা আমার আলোচনা করা জরুরি ছিল। এরপরে দেখেন আমি এখানে সিলেবাসটা এখানে টোটাল লিখেছি। স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে সিলেবাস 2 রকম। আমি মোটামুটিভাবে যেগুলো মিল আছে সেগুলো লিখেছি। এইবার যে কাজটা করেছি তা হচ্ছে এগুলা থেকে আপনাদের সবচেয়ে জরুরি যে বিষয়গুলা যেগুলো অবশ্যই পড়তেই হবে এবং যেটা সাজেশন আরকি সেই টাইপের একটা কিছু আমি এখানে তৈরি করেছি। আপনারা একটু এটা দেখবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। দেখুন সিলেবাসটা টোটাল সব। আপনি সবই পড়বেন। তবে যদি দেখেন যে জরুরি ভিত্তিতে যেগুলো বেশি জরুরি আপনার পড়া, যেগুলোর জ্ঞান অবশ্যই থাকা দরকার পরীক্ষার জন্য সেগুলোই হচ্ছে আমার এইগুলা। ঠিক আছে? একটু দেখেন আমি স্ক্রিনের দিকে দেখেন আমি এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তা হচ্ছে কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে এবং 1 ও 2 এই সব মিলিয়ে অর্থাৎ মাদ্রাসা বলেন, কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে সবকিছু মিলিয়ে কি পড়বেন? তা হচ্ছে বাংলা 25 এর জন্য পড়বেন হচ্ছে নাম্বার 1 ভুল সংশোধন বা শুদ্ধকরণ। এরপরে পড়বেন হচ্ছে সন্ধি, এরপরে সমাস ও প্রত্যয়, এরপরে সমার্থক শব্দ, এরপরে কারক ও বিভক্তি, এরপরে বাগধারা, এরপরে ভাষা রীতি ও বিরাম চিহ্ন, তারপর হচ্ছে শব্দ ও শব্দের গঠন এবং নাম্বার 9 হচ্ছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন। ঠিক আছে? এই জিনিসগুলো ভালো করে পড়বেন। ইংরেজিতে আসেন, ইংরেজিতে 25 মার্কের জন্য কি বেশি করে পড়বেন? তা হচ্ছে নাম্বার 1 ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। এটা কিন্তু খুব বেশি আসবে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু আসবেই আসবে। 2-3টাও দিতে পারে। এরপর বলবেন হচ্ছে আপনার চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ একই পার্টস অফ স্পিচ বা একটা ওয়ার্ড বিভিন্ন পার্টস অফ স্পিচে কিভাবে চেঞ্জ হয়ে মানে ব্যবহৃত হচ্ছে। বুঝতে পেরেছেন? এইগুলা। আবার কোনটা কোন পার্টস অফ স্পিচ এটাও আপনাদেরকে দিতে পারে। এখানে বেশি জরুরি হচ্ছে তা হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এগুলো সবচেয়ে বেশি জরুরি। ঠিক আছে? এই 4টা বেশি করে পড়বেন। এরপর পড়বেন হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এবং সাবজেক্ট অফ এগ্রিমেন্ট। এরা যেহেতু ইন্টার রিলেটেড এগুলো লাগবে আপনাদের। তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এগুলো আসবে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ হিসেবে। বুঝতে পেরেছেন? গেল। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডও আসবে, ডিগ্রিও আসবে এবং অ্যাফার্মেটিভ নেগেটিভ, অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এগুলো সবই আসবে। অর্থাৎ টোটাল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সব আপনাদের করতে হবে। এরপর হচ্ছে আপনার সিনোনিম অ্যান্টোনিমস আর হচ্ছে ইডিয়াম ফ্রেজেস আর এরপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স এবং এরর্স ইন কম্পোজিশন বা যেটাকে আপনি বলতে পারেন কারেকশন। বুঝতে পেরেছেন? এইগুলো আপনাদের আসবে। এবার আসেন সাধারণ গণিতে যে 25 মার্ক এখানে কি আসবে? আপনাদের বিজ্ঞানটা কিন্তু নাই। তবুও বিজ্ঞানটা সাধারণ জ্ঞানের মধ্যে ঢোকালেও ঢোকাতে পারে। বুঝতে পেরেছেন? এখন আসেন বিজ্ঞান গণিতে কি লাগবে? গণিতে আপনি পাটিগণিতের জন্য পড়বেন হচ্ছে ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা এবং লাভ ক্ষতি। এগুলো সবচেয়ে বেশি পড়বেন। বীজগণিতে পড়বেন হচ্ছে বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র এর গঠন ও প্রয়োগ। এরপর হচ্ছে সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ, বর্গের সূত্রাবলী এবং তার প্রয়োগ, আর হচ্ছে অনুপাত ও সমানুপাত। ঠিক আছে? এগুলো বেশি জরুরি বীজগণিতে। আমি কিন্তু আসলে স্কুল এবং কলেজ পর্যায়ে সব মিলিয়ে দিচ্ছি বলে একটু বেশি মনে হচ্ছে। বুঝতে পেরেছেন? আপনারা নিজেরাই সিলেবাস দেখে বুঝতে পারবেন, অনেক সিলেবাস। এরপর আছে জ্যামিতি। জ্যামিতিতে পড়বেন হচ্ছে রেখা, কোণ, ত্রিভুজ এই যে 3টা এই সম্পর্কিত যত যা আছে সবকিছু, এর পাশাপাশি বৃত্ত, ত্রিকোণমিতি ও পরিমিতি। বুঝতে পেরেছেন? গেল। এবার আসেন সাধারণ জ্ঞান। এখানে 25 মার্ক এখানে কিভাবে পড়বেন? এটা বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটাই আসবে। আগের বার শুধুমাত্র বাংলাদেশ থেকেই বেশি আসতো। আগের যে 18তম নিবন্ধন, বাট এবার বাংলাদেশ এবং আন্তর্জাতিক 2 জায়গা থেকেই বেশি আসবে। তো দেখেন সেখানে কি আসছে? বাংলাদেশ হতে পড়বেন হচ্ছে বাংলাদেশে ভূ-প্রকৃতি, পরিবেশ, জলবায়ু, ইতিহাস, ভাষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম এবং বিভিন্ন সেক্টর সহ সেক্টর কমান্ডারগণের ভূমিকা, মুক্তিযুদ্ধে বিভিন্ন ফোর্সের ভূমিকা, অর্থনীতি, শিল্প ও কৃষি সম্পদ, সংবিধান ও রাষ্ট্র, সরকার ও রাজনীতি, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, সরকারি লক্ষ্য ও নীতি, বিভিন্ন সমীক্ষা, বিশেষ করে অর্থনৈতিক সমীক্ষা যেগুলো আছে, পুরস্কার ও সম্মাননা, জুলাই বিপ্লব ও জুলাই সনদ, গণভোট ও নির্বাচন, জাতীয় অর্জন, খেলাধুলা এবং সার্ক সম্পর্কে। বুঝতে পেরেছেন? এইগুলো ভালো করে পড়বেন। এবার আসেন আন্তর্জাতিক হতে কি পড়বেন?
বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা, নদ নদী, খাল ও প্রণালী, পরিবেশ ইস্যু, গাজা ইস্যু, ইরান ও আমেরিকার যে সাম্প্রতিক ইস্যু এটা, বিভিন্ন সনদ ও চুক্তি, ইউএন, ন্যাটো, আইএমএফ, ওআইসি, আইসিজে, এসডিজি ও এমডিজি, এগুলা এসডিজি থেকে শিক্ষার উপর যে বিষয়গুলো আছে এগুলো বেশি করে দেখবেন, এবং যে দারিদ্র বিষয়গুলো আছে সেগুলো দেখবেন বেশি করে। নোবেল প্রাইজ 2025 এবং বিভিন্ন সম্মেলন যেগুলো হচ্ছে সাম্প্রতিকভাবে সেগুলা দেখুন। বাংলাদেশে আপনি একটা জিনিস আমি এখানে এড়িয়ে গিয়েছি, তা হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে আপনাদেরকে পড়তে হবে এবং ডক্টর ইউনূস সম্পর্কে পড়তে হবে, গেল এটা। আর যদিও বিজ্ঞানে কিছু নাই, তবুও একটু স্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞান, এই তিনটা জিনিস একটু ভালো করে আপনারা দেখে যাবেন আপনাদের পরীক্ষার আগে আগে, ঠিক আছে? দেখুন, আপনাদের বাংলা এবং ইংরেজি আমি কিন্তু কোনো সাহিত্যের কথা বলিনি। এ পর্যন্ত যে সিলেবাস ছিল, অর্থাৎ 18তম নিবন্ধনে যে সিলেবাস ছিল সেখানে কিন্তু কোনো সাহিত্য অংশ ছিল না, ইংলিশেও ছিল না, বাংলাতেও ছিল না, যার কারণে আমি এগুলো দিই নাই। যদি 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যদি এগুলো সাহিত্য অংশ দেয়া থাকে, মানে দেয়া হয়, অর্থাৎ যদি সিলেবাস আকারে দেয়া হয় বা সার্কুলারে যদি বলা হয়, তাহলে আমি তা নিয়ে আপনাদেরকে কি করতে হবে, কি কি পড়বেন সেটা নিয়ে আমি পরে আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আপাতত আমি আর এটা বললাম না, যেহেতু এটা ছিল না তাই আর বললাম না। এবার আসেন ভাইবার মার্কটা কেমন। দেখুন, ভাইবার মার্ক হচ্ছে 20, অর্থাৎ আপনাদের টোটাল মার্ক হচ্ছে 220, ভাইবাতে 20, আর ওই যে এমসিকিউ ওখানে বা লিখিত ওইটা যেটাই বলেন ওটাতে 200। এখন এই ভাইবার মার্ক হচ্ছে আপনার একাডেমিক রেজাল্ট বা আপনার সার্টিফিকেটের উপরে আপনার হচ্ছে 12 মার্ক, বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে এসএসসি তে 4 মার্ক, এইচএসসি তে 4 মার্ক অর্থাৎ ইন্টারে, এবং আপনার অনার্সে 4 মার্ক। কেউ যদি ডিগ্রি করে থাকেন তাহলে তার ওই যে ডিগ্রি সহ যে মাস্টার্স আছে ওইটা মিলে 4 মার্ক, বুঝতে পেরেছেন? গেল এটা। আর আপনি যে প্রশ্নগুলো উত্তর দিবেন, স্যারা যে প্রশ্নগুলো করবেন ভাইভাতে, তার উপরে 8 মার্ক, এই হচ্ছে 20 মার্ক। পাস হচ্ছে এখানে 40%, তার মানে 8 মার্কে পাস। এই পাসটা কেমন হবে? আপনার সার্টিফিকেটে আপনাকে অবশ্যই 5 মার্ক পেতে হবে, এবং আপনাকে যে প্রশ্ন করা হয়েছে না সেখানে 3 মার্ক পেলে আপনি এই যে 8 মার্ক পেলেন, এটা আপনার পাস হবে, কিন্তু এটা কিন্তু পাস হবে, চাকরি হবে কিনা এটা কিন্তু এখন বলা যাচ্ছে না, বুঝতে পেরেছেন? এই গেল আপনাদের ভাইভাতে কোথায় কি হচ্ছে। তো এই ছিল মোটামুটি সিলেবাস, সাজেশন এবং ভাইভা নিয়ে আলোচনা। এবার আসেন আপনাদের বুক লিস্ট। দেখুন, আপনাদের বাজারে অনেক বই আছে এই নিবন্ধনের উপরে। আমি এখানে 4-5টা জিনিস উল্লেখ করব, তার মাঝখান থেকে সবচেয়ে মানে কোন বইগুলো বেশি ভালো সেটা আপনি আপনাদের বলে দিচ্ছি ইনশাআল্লাহ। যদি স্ক্রিনে দেখে দেখেন, তা হচ্ছে প্রফেসরসের যে বইগুলো আছে, শিক্ষক নিবন্ধনের উপরে একটা এবং মানে প্রভাষক নিবন্ধনের উপরে একটা আছে, এই দুটা বই আপনারা নিবেন, ঠিক আছে? এইটা সবচেয়ে ভালো। এর পাশাপাশি আরেকটা ভালো বই হচ্ছে, তা হচ্ছে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস, গাজী মিজানুর রহমান স্যারের এই বইটা, অর্থাৎ স্কুল কলেজ এবং মানে সব পর্যায়ে আর কি মিলে আর কি যে বইটা আছে, এই বইটা, এই দুটা বই হচ্ছে বেস্ট। যদি কেউ মনে করেন যে না আমি এই বই দুটো পড়বো না, তাহলে আপনাদের জন্য নিচে আর কয়েকটা বই আছে, এগুলো আপনারা দেখতে পারেন। এটা আপনাদের পার্সোনাল ধারণা, আমি এখানে কোনো জোরাজুরি করবো না। তা হচ্ছে নাম্বার 3 হচ্ছে ওরাকলের বই, এরপর আছে দিগদর্শনের বই, আর এরপরে আছে অগ্রদূত, ব্যতিক্রম বা আরো অনেক মানে প্রকাশনী আছে, যেমন ধরেন কলকণ্ঠ প্রকাশনী, এদের বইগুলো আপনারা দেখতে পারেন। মানে যার কাছে যে বই ভালো লাগে সে সেভাবেই পড়বেন। তবে আমার পার্সোনাল সাজেশন অনুসারে নিবন্ধনের জন্য হচ্ছে প্রফেসরসের বইটা বেস্ট, ঠিক আছে? আর অথবা ওই শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস যে গাজী মিজানুর রহমান স্যারের যে বইটা আছে, এই বই দুটা বেস্ট। এখান থেকে যে কোনো একটা পড়লেই হবে। তাতে হয় কি, এগুলো পড়লে আবার ওই মানে প্রাইমারি পরীক্ষার পড়াও হয়ে যায়, প্রধান শিক্ষকের পড়াও হয়ে যায়, প্রায় একই তো সিলেবাস। এখন যাওয়ার আগে, আমার আলোচনা শেষ, যাওয়ার আগে কিছু কথা বলে যাই। আপনারা ইদানিং যে সার্কুলারের বিষয়ে যেগুলো দেখতেছেন, এই যে 19তম নিবন্ধনের সার্কুলার বিষয়ে যেগুলো নেটে পাচ্ছেন, এগুলো আসলে মূলত গণবিজ্ঞপ্তির সার্কুলার, এগুলো আসলে 19তম নিবন্ধনের সার্কুলার না। তো এগুলাতে টেনশন করেন না, সার্কুলার আসলে আপনারা জানতে পারবেন, ওয়েবসাইটে জানতে পারবেন এনটিআরসি এর। আর হচ্ছে আপনাদের আরেকটা কথা ভুলে গিয়েছি, এই যে পরীক্ষাটায়, এই পরীক্ষাটার জন্য যদি যখন আপনারা মডেল টেস্ট যদি করতে চান বা যদি প্রশ্ন ব্যাংক থেকে পড়তে চান বা মডেল টেস্ট যদি মানে নিজে নিজে দিতে চান, তো তার জন্য লেকচারের বইটা সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? এটা আমি বলতে ভুলে গেছি। এই একটা বিষয় ছিল। আর হচ্ছে আপনাদের যারা 49 বিসিএস এ যারা পড়াশোনা করেছেন, 49 বিসিএস এর যে সিস্টেম, যেভাবে বিসিএসটা হয়েছে, এই সিস্টেম আর ওই 19তম নিবন্ধন পরীক্ষার সিস্টেম কিন্তু প্রায় এক, অর্থাৎ এমসিকিউ প্লাস ভাইবা। তার মানে 49 মানে বিসিএস এর জন্য যারা বেশি করে ভালো করার পর পড়াশোনা করেছেন, তাদের জন্য কিন্তু এটা খুব বেটার হবে, বুঝতে পেরেছেন? অর্থাৎ তাদের জন্য আর আমার এইগুলো দেখারও কোনো প্রয়োজন পড়বে না, তারা ওইভাবেই যেভাবে পড়েছেন ওই সিলেবাস অনুসারে পড়লে আপনাদের হয়ে যাচ্ছে। মনে রাখবেন, এখন যে পরীক্ষাগুলোই দিবেন না কেন, সাম্প্রতিক বিষয়গুলো বেশি করে পড়বেন, তাতে বাংলাদেশ ইস্যু হোক, আন্তর্জাতিক ইস্যু, যে বিষয় হোক না, ঠিক আছে? আর আপনারা কিভাবে পরীক্ষার আগে আগে প্রস্তুতি নেবেন, সেটা যদি পরীক্ষা তখন যদি চলে আসে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, তখন আমি আপনাদেরকে ইনশাল্লাহ এই বিষয়ে জানিয়ে দিব। আজকে আলোচনাটা এই পর্যন্তই থামছি আমি। তো আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার। হয়তো আপনাদের অনেক প্রশ্ন থাকলেও থাকতে পারে, আমাকে জানাবেন, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ আল্লাহ আপনাদের ভালো করুন।
আপনাদের পরীক্ষা ভালো হোক, আপনাদের প্রস্তুতি ভালো হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।